We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। কাল কয় প্রকার? ক্লাস 5 কি 6 এর প্রশ্ন। মাস্টারমশাইরা পড়িয়েছিলেন কাল 3 প্রকার: বর্তমান, অতীত আর ভবিষ্যৎ। গতকাল 93 মিনিটের বাজেট বক্তৃতায় দেশের অর্থমন্ত্রী জেএনইউ প্রাক্তনী জানালেন ভুল পড়িয়েছেন মাস্টারমশাইরা। কাল 4 প্রকার: অতীত, বর্তমান আর ভবিষ্যতের পরেও আরেক কাল আছে যা আমাদের পড়ানো হয়নি। তা হলো অমৃতকাল। এবং শুধু আছে তাই নয়, আমরা মানে ভারতবাসীরা সেই অমৃতকালে শুরুত করে ঢুকে তো পড়েছি, কিন্তু আমরা জানি না। উনি জানালেন সেই অমৃতকালে কি হয়। অতীত তো জানি, যা ঘটে গেছে। বর্তমানও জানি, যা ঘটছে। আর ভবিষ্যৎ, যা ঘটবে। কিন্তু এই অমৃতকাল না, তিনি তো ডেফিনেশন দেননি, কিন্তু অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন। এই অমৃতকাল হলো ভবিষ্যতেরও ভবিষ্যৎকাল, যা ক্রমশ কাছে আসবে, ধরতে গেলেই দূরে সরে যাবে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। এ সোনা বিক্রিও হয় না, গয়না গড়া যায় না, ব্যাংকে রাখা যায় না। এ কেবল ফিল করার ব্যাপার, এক অনুভূতি। অমৃতকালে আমাদের দেশ ঢুকে পড়েছে এবং তিনি জানাচ্ছেন যা হয়নি, যা হয়নি, তার স্বাধীনতা @100, মানে স্বাধীনতা যখন 100 বছরে পা দেবে তখন সব হয়ে যাবে। এটাই দেশের প্রধান সেবকের দৃষ্টিকোণ, দূরদৃষ্টিও বলা যায়। বুঝতে পারছেন না তো? বুঝবেন কি করে? আপনি তো আম আদমি, মধ্যবিত্ত, চাকরিজীবী। তাহলে তো আপনাকে ট্যাক্সের ছাড়ের জন্য বসে থাকতে হতো। বসেছিলেন তো? গ্রামের কৃষক হলে সারে আরো কিছু ভর্তুকি, 100 দিনের কাজের জন্য আরো একটু বরাদ্দের জন্য বসেছিলেন তো? ওদিকে যে আমরা টুক করে অমৃতকালে ঢুকে গেছি তা তো বুঝতে পারেননি। আসুন আপনাকে তাহলে একটু বুঝিয়ে বলি। ধরুন 2015, তখন দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলছেন লক্ষ্য 2022। কেন ভাই 2021 বা 2020 নয় কেন? 2022 এই জন্য যে আমাদের দেশ স্বাধীনতার 75 বছরে পড়বে। স্বাধীনতার অমৃত মহোৎসব শুরু হবে। তিনি জানাচ্ছেন শুরু হবে অমৃতকাল। দেশের প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ থাকবে, ঘরে 24x7 বিদ্যুৎ থাকবে, কল দিয়ে জল পড়বে, পানীয় জল। কোথায় বলেছেন? ওই সংসদেই। কবে বলছেন? এই বাজেট বক্তৃতাতেই বলছেন। We have to think in terms of a quantum jump. The year 2022 will be the Amrit Mahotsav, the 75th year of India's independence. The vision of what the Prime Minister has called Team India, led by the states and guided by the central government, should include a roof for each family in India. The call given for housing for all by 2022 would require Team India to complete 2 crore houses in urban areas and 4 crore houses in rural India. Each house in the country
should have basic facilities of a 24-hour power supply, clean drinking water, a toilet, and be connected to a road. आने दो 2022 অমৃত মহোৎসব শুরু হবে। অমৃত ঝরে ঝরে পড়বে। দেশের 1.5 লক্ষ গ্রামে পোস্ট অফিসে ব্যাংকের কাজ হবে, লেনদেন সব ওখানে। The government is committed to increase access of the people to formal financial system. In this context, the government proposes to utilize the vast postal network with nearly 1,54,000 points of presence spread across villages of the country. I hope the postal department will make its proposed payments bank venture successful so that it contributes to the Pradhan Mantri Jan Dhan Yojana. তো এলো 2022। আমরা দেশ শুদ্ধ মানুষ। আপনার সঙ্গে আম্বানি, আদানি, টাটা, মিত্তলরাও ঢুকে পড়লেন অমৃতকালে। আবার পিছলে গেল। ওই যে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না। কারণ এবারেও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন হুবহু একই কথা বলছেন। লক্ষ্য দেশের স্বাধীনতার 100 বছর। প্রত্যেক মানুষের মাথায় ছাদ থাকবে, পানীয় জল পাবে, আর 24 ঘন্টা বিদ্যুৎ। বলেছেন সেই 1.5 লক্ষ প্রান্তিক পোস্ট অফিসের কথাও, যেখানে গ্রামের মানুষের কাছে খুলে যাবে ব্যাংকিং ব্যবস্থার দ্বার। আরে অমৃতকাল চলছে। In 2022, 100% of 1.5 lakh post offices will come on the core banking system, enabling financial inclusion and access to accounts through net banking, mobile banking, ATMs, and also provide online transfer of funds between post office accounts and bank accounts. প্রধানমন্ত্রী, মানুষের নির্বাচিত প্রধানমন্ত্রী বলেছিলেন देश के किसानों की आय दुगनी हो जाएगी, দেশের কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। কবে, কেন? আরে ওই 2022-এ আমরা স্বাধীনতার অমৃত জয়ন্তী পালন করব। উনি লখনৌতে বসে স্বাধীনতার অমৃত মহোৎসব ভাষণ দেবেন। তখন দেশ কা কিসান দ্বিগুণ রোজগার পাবে। তা উনি এলেন লখনৌতে। তার কদিন আগে তাঁর মন্ত্রিসভার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর ছেলে নতুন কেনা থার গাড়ির চাকার তলায় পিষে মেরেছে কৃষকদের লখিমপুরে। তিনি কৃষকদের রোজগার দ্বিগুণ হওয়া নিয়ে একটা কথাও বললেন না। খুব সাধারণ দুঃখ প্রকাশও করলেন না কৃষক হত্যা নিয়ে। কারণ আমরা ততদিনে অমৃতকালে ঢুকে পড়েছি। আপনার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে গৌতম আদানি। 750 গুণ রোজগার বেড়েছে, আপনার কমেছে, বা চাকরি গেছে, ছেলের চাকরি নেই, ঢেঁড়স 80 টাকা কিলো। কিন্তু একই সঙ্গে অমৃতকালে প্রবেশ। এই কাল কেবল অনুভূতির, এই কালকে ধরা ছোঁয়া যায় না। সময়টা বিরতির, সঙ্গে থাকুন। ये आम जनता का बजट है, নির্মলা সীতারামন জানিয়েছেন। আয়কর বাড়ায়নি, এটাই কি যথেষ্ট নয়? তারপর তার লজিক, তার অকাট্য যুক্তি। ওরাও কি মধ্যবিত্ত নয় যাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে? বা ওইসব কৃষকরা যারা প্রধানমন্ত্রী কৃষক সম্মান পাচ্ছেন 6,000 টাকা করে? किसान में मिडिल क्लास नहीं है, एमएसएमई में मिडिल क्लास नहीं है, अफोर्डेबल होम्स में मिडिल क्लास नहीं है, उन सब को राहत दिलाया नहीं है। हम मिडिल क्लास मतलब क्या बोलते हैं? अफोर्डेबल होम्स जो देते हैं मिडिल क्लास को देते हैं। सीनियर सिटीजन्स में मिडिल क्लास नहीं है। ওদিকে প্রধানমন্ত্রী কালই বলেছেন এ বাজেট গরিবদের, যেখানে তাদের
আবাস যোজনার দিকে নজর দেওয়া হয়েছে, তাদের বছরে 6,000 টাকা করে দেওয়া হচ্ছে। इस बजट का एक महत्वपूर्ण पहलू है गरीब का कल्याण। हर गरीब के पास पक्का घर हो, नल से जल आता हो, उसके पास शौचालय हो, गैस की सुविधा हो, इन सभी पर विशेष ध्यान दिया गया है। इसके साथ ही आधुनिक इंटरनेट कनेक्टिविटी पर भी उतना ही जोर है। মানে কি, নির্মলা সীতারামন যাদের মধ্যবিত্ত বলছেন, প্রধানমন্ত্রী তাদেরই গরিব বলছেন। দুধারেই ঝোল টানা হচ্ছে। কেন? কারণ এই অমৃতকাল, আমরা হঠাৎ সেখানে ঢুকে পড়েছি, আপনি সেটা জানতে পারছেন না। স্বাস্থ্য খাতে ব্যয় কমানো হয়েছে মনরেগার বরাদ্দ, 6,000 টাকা কমে এখন 5,000 টাকা। অমৃতকালে ঢোকাটা আরো মসৃণ করার জন্য। ওদিকে শিক্ষা, বিরাট ঘোষণা, বিরাট। সেটা কি? দেশ জুড়ে 200টা টিভি চ্যানেল হবে, 200টা, বিভিন্ন ভাষায় প্রাথমিক শিক্ষাদানের জন্য। ভাবা যায়? যুগান্তকারী ঘোষণা। টেলিভিশনের সামনে বসে শিশুরা মাতৃভাষায় শিক্ষা পাবে। গোপাল অতি সুবোধ বালক, অয়ে অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে। তো সেই 200টা চ্যানেলের জন্য বরাদ্দ 50 কোটি টাকা। ঘনা মণ্ডল, বিশু ঘোষের চোখ কপালে। 50 কোটি, অত টাকা। এখানে জানিয়ে রাখি, খুব কম সম করে একটা টিভি চ্যানেল তৈরি করে চালানোর জন্য অন্তত 20 কোটি টাকার দরকার হয়। 200টা চ্যানেল তৈরি করতে লাগবে 4,000 কোটি টাকা। আরো মজার ব্যাপার হলো, সেই খাতে এইবারের মানে এই বছরের ব্যয় বরাদ্দ কত? 1 লক্ষ টাকা। হ্যাঁ, বাজেটটা খুলুন, দেখতে পাবেন ব্যয় বরাদ্দ 1 লক্ষ টাকা। মানে সেই অমৃতকালে ঢুকে পড়া, যেখানে কেবল ঘোষণা, তার রূপায়ণ ক্রমশ পিছবে, ক্রমশ দূরে সরে যাবে। আপনি ঘোষণায় সন্তুষ্ট থাকুন, কারণ আপনি আপনার অজান্তে অমৃতকালে ঢুকে পড়েছেন না চাইলেও। সাল মে 2 করোড় রোজগার কে বলেছিলেন? প্রধানমন্ত্রী। প্রত্যেকের ব্যাংকে 15 লক্ষ টাকা কে বলেছিলেন? প্রধানমন্ত্রী। কবে? 2014 সালে। কেন বলেছিলেন? কারণ তিনি তখনই জানতেন আমরা অমৃতকালে ঢুকে পড়ব, যেখানে বলা হবে সব কিছু, কাজ হবে 1 ছটাক। এই আলোচনায় ফিরছি আরো একটা বিরতির পর। 2020 বাজেটে বলা হয়েছিল কৃষি বিনিয়োগে খরচ হবে 1 লক্ষ কোটি টাকা। এই সময় পর্যন্ত খরচ হয়েছে 2500 কোটি টাকা। কৃষক সম্মান যোজনা ঘোষণা ছিল 6,000 টাকার। মূল্য বৃদ্ধি হয়েছে, সম্ভবত সেই কারণেই সেই 6,000 এখন 5,000 টাকা এসে দাঁড়িয়েছে। গত বছরে মিনিমাম সাপোর্ট প্রাইসে কৃষকের ফসল কেনা হয়েছিল 2.48 লক্ষ কোটি টাকার। এবছরে তা কমে 2.37 লক্ষ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। 2022 वो साल था जबकि 6 साल में किसानों की आमदनी दुगना करने का काम पूरा होना था। पिछले 5 साल से वित्त मंत्री डमरू बजा रहे हैं इसका, डबलिंग 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 डबलिंग, और इस बार जब डबलिंग होनी थी, चुप, एक शब्द नहीं बोला। पिछले 2 साल से कह रहे हैं एग्रीकल्चर इन्वेस्टमेंट फंड 1 लाख करोड़ रुपया, खर्च हुआ है सिर्फ 2,500 करोड़ रुपया अब तक। चुप्पी, एक शब्द नहीं बोला उसके बारे में। किसान सम्मान निधि घोषित की थी 6,000 रुपए महीना साल का, और अब
महंगाई की वजह से वो 6,000 घट के 5,000 हो गया है, उसको बढ़ाना था, चुप्पी। प्रधानमंत्री फसल बीमा योजना सब राज्यों ने छोड़ दी, किसानों की संख्या घट गई है, उसको कैसे ठीक करें, चुप्पी। मनरेगा 15,000 करोड़ रुपए का डेफिसिट पड़ा है, राज्यों के पास पैसा नहीं है देने के लिए, उसे बढ़ाना था, चुप्पी। क्या बोली? बोली कि हमने एमएसपी पर इतनी शानदार खरीद की है, 2.37 लाख करोड़ रुपया हमने किसानों को पहुंचाया है उनकी अपनी फसल का। बताना भूल गई, पिछली बार इससे ज्यादा था, 2.48 लाख करोड़ रुपए की खरीद हुई थी। किसानों की संख्या घट गई है, बेनिफिशियरीज की जितनी प्रोक्योरमेंट हुई थी वो घट गई है, उस सब के बारे में कुछ नहीं बोली। কেবল পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে সরকারের রোজগার বেড়েছে 4.5 লক্ষ কোটি টাকা। কিন্তু এবার আরো বড় ঘোষণা, কৃষকদের ড্রোন দেওয়া হবে, আকাশে উড়বে ড্রোন। তাদের কি হবে জানা নেই, কিন্তু এটা জানা আছে যে আমরা উই দ্য পিপল আর বর্তমান বা অতীতে নেই, ভবিষ্যতের দিকেও নয়, আমরা সোজা ঢুকে পড়েছি অমৃতকালে। তাই স্বাস্থ্য বাজেট বরাদ্দ 74,820 কোটি টাকা থেকে কমিয়ে 41,011 কোটি টাকা করা হয়েছে, কিন্তু 60 লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে। আপাতত লাঠি দিয়ে বেদম পেটানো হচ্ছে সেই বেকারদের, যারা পরীক্ষা দিতে গিয়ে দেখেছে চাকরির পরীক্ষার প্রশ্ন লিক হয়ে গেছে, তাদের আবার পরীক্ষায় বসতে হবে না। কিন্তু তারা তো জানেই না যে এখন তারা অমৃতকালে ঢুকে পড়েছে, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে 60 লক্ষ চাকরি। সেসব চাকরি কোথা হইতে আসবে কেউ জানে না, কোন দপ্তরে কত মাইনের চাকরি হবে না। নির্মলাজি তা নিয়ে একটা কথাও বলেননি, কেবল বলেছেন 60 লক্ষ চাকরি হবে, অমৃতকালেই হবে, বেকারদের কেবল ধৈর্য ধরতে হবে। কিন্তু এরকমটা মনে করার কোনো কারণ নেই যে অমৃতকালে 100% ভারতীয়র কাছেই সুখ, সমৃদ্ধি, মাথার ওপর ছাদ, দুবেলা খাওয়া, পানীয় জল বা বিদ্যুৎ কেবল মরীচিকা না, তা নয়। দেশের 12 কি 13% মানুষের ওপর ঝরঝর করে ঝরে পড়ছে সেই অমৃত। সেই অমৃতের জোরেই তাদের রোজগার বেড়েছে 750 গুণ, 600 গুণ, 500 গুণ। সে আম্বানি, আদানি, মিত্তালি হোক আর ছোটা মোটা ভাইয়ের বেটা, তাদের বেড়েছে, তারা পাচ্ছে অমৃতের ভাগ। যেমন পেয়েছিলেন দেবতারা, তারাই এই অমৃতকালের দেবতা। আম আদমি তো আমরা, যাদের ঘোষণাতেই সন্তুষ্ট থাকতে হবে, কারণ ইহা অমৃতকাল। এই কালকে ধরা যায় না, ছোঁয়াও যায় না। আপনি না জেনে টুক করে ঢুকে পড়েছেন, এবার বের হওয়ার রাস্তা খুঁজুন, না হলে এই অমৃতকালের গহ্বরে পড়ে থাকবে 70% ভারতবাসীর লাশ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens